এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, ফরচুন এক্সপ্রেসে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আগামী দিনের মতো আমিও কিন্তু সঙ্গে রয়েছি। আমি শতাব্দী, যেমন আগের দিনও সঙ্গে ছিলাম, আজও রয়েছি ফরচুন এক্সপ্রেস নিয়ে আপনাদের সকলের সাথে। বিগত দিনে যে আলোচনার বিষয়টা ছিল, আশা করি আপনারা সকলেই সেই বিষয়ে আপনারা শুনেছেন। ফরচুন এক্সপ্রেস আর ফরচুন এক্সপ্রেসে অবশ্যই আমরা নিজেদের ভবিষ্যৎ জীবন সম্পর্কে, কর্মজীবন সম্পর্কে, আমাদের আগামী দিন কেমন যাবে সেই বিষয়ে আমরা আলোচনা করে থাকি। আজকে আমরা যাকে স্টুডিওতে পেয়ে গেছি, হ্যাঁ আপনারা একদম ঠিক জানেন, জ্যোতিষাচার্য আমাদের সকলের প্রিয়, যিনি রয়েছেন হৃদয় মাধব দুবে। ওনাকে আগেই আমি আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনাকে অনেক স্বাগত, আবারও আপনাকে আমরা পেয়েছি। ধন্যবাদ, আপনি এখানে এসেছেন এবং সময় দিচ্ছেন, কারণ সত্যি কথা বলতে গেলে উনি কিন্তু খুব ব্যস্ত থাকেন সব সময়, বেশিরভাগ সময়টাই ব্যস্ত থাকেন। কারণ শুধুমাত্র প্রেডিকশন নয়, প্রেডিকশন ছাড়াও বিভিন্ন সমস্যার প্রতিকার যোগ্য অনুষ্ঠান এসব তো রয়েছেই। এছাড়াও ওনার নিজস্ব যে জায়গায় উনি থাকেন সেখানেও বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠানে উনি লিপ্ত থাকেন। তো সেক্ষেত্রে আমি এটুকু জানি, ওনার ব্যস্ততম সময় এবং তার মধ্যে থেকেও কিছুটা সময় বের করে আমাদের ফরচুন এক্সপ্রেসে এসেছেন আমাদের সকলের জন্য, বিশেষ করে আপনাদের জন্য। তাই আপনাদেরকে আবারও জানাই, টিভির পর্দার সামনে একদম বসে থাকুন আর চোখ রাখুন ফরচুন এক্সপ্রেসে। আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনায় যাচ্ছি সেটা কিন্তু আজকের বিষয়টা খুব ইন্টারেস্টিং। আমরা সবসময় নিজেদের বিষয়ে জেনে থাকি, কর্মজীবন হোক, আমাদের বিবাহিত জীবন হোক, বা বিবাহ কিভাবে হবে, আমাদের জ্যোতিষ সম্পর্কে যা যা আমাদের জানার বিষয় থাকে, প্রশ্ন থাকে, সেগুলো আমরা করে থাকি। তবে আজকের যে বিষয় সেটা হলো এমন একজন মানুষকে নিয়ে, এমন একজন না, এমন দুজন মানুষকে নিয়ে। তো সেই দুজন মানুষের সম্পর্কে আমরা আজকে জানবো। বিগত যে আলোচনায় ছিলাম আমরা বিগত দিনে, তা ছিল ভারত ভূখণ্ড নিয়ে একটা প্রেডিকশন। মোটামুটি ভারতের বিদেশ নীতি, রাজনীতি, সমস্ত কিছু, শিক্ষা থেকে রাজনীতি, সমস্ত কৃষি থেকে শুরু করে আপনার স্বাস্থ্য, সমস্ত বিষয়ে আমরা আলোচনা করেছি। সেই ভারত ভূখণ্ডের মধ্যেই এই ভারত দেশটাকে যাদের হাতে এই ভারত দেশের সঞ্চালনার দায়িত্ব রয়েছে, যারা এই দেশটিকে সঠিক পথে সঞ্চালনার কথা ভাবছেন, সেই উদ্যোগ নিচ্ছেন এবং সেইভাবেই এগিয়ে যাচ্ছেন, এবং ঠিক তাদেরকে আমরাও অনুসরণ করছি, তাদেরকে নিয়েই আজকে আমাদের আলোচনার বিষয়। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে আমরা কিছু আলোচনা করব। কিছু প্রেডিকশন উনি নিজের মতো করে যেটা পর্যালোচনা করেছেন সেই অনুযায়ী আমাদের সামনে উনি রাখতে চলেছেন। তো চলুন আজকে সেই বিষয়ে কিছু আলোকপাত আমরা করব। স্বস্তিন ইন্দ্রবিধ্রশ্রবা স্বস্তিন পূষা বিশ্ববেদা স্বস্তিন স্তার্ক অরিষ্টনেমি স্বস্তিন বৃহস্পতির দধাতু। ওং স্বস্তি, ওং স্বস্তি, ওং স্বস্তি। প্রত্যেককে ধন্যবাদ। আজকে আমরা আবার ফরচুন এক্সপ্রেসে বসেছি। আজকে বিষয়বস্তু আপনারা শুনলেন, আমাদের আজ কিছুটা শতাব্দী বলল যে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে আজকে একটু আলোচনা করব। আর বিভিন্ন সোশ্যাল মিডিয়া ঘেটে দেখছি অনেকে অনেক প্রেডিকশন করছেন, সবাই জ্যোতিষকে সামনে রেখেই করছেন। আজকে আমরাও এখানে একটু আলোচনার বিষয়বস্তু রেখেছি। সামনে 2026-এ আমাদের ভোটও আসছে, একটু আলোচনা করে দেখি মমতা বন্দ্যোপাধ্যায়ের কুষ্টি কী বলছে। আপনারা জানেন সোশ্যাল মিডিয়াতে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ডেট অফ বার্থ আমরা দেখতে পাই, 5 জানুয়ারি 1955, অর্থাৎ 5ই জানুয়ারি 1955 সাল মমতা বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন কলকাতাতে দুপুর 12টার সময়তে, 12টা PM। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ডেট অফ বার্থ আমরা পেয়েছি। তার থেকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বার পেয়েছি বুধবার, তিনি শুক্লা দ্বাদশী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন। নক্ষত্র পেয়েছি আমরা কৃত্তিকা নক্ষত্র, শুভ যোগ এবং ববকরণ। প্রতিটা জিনিসেই কিন্তু মনে করুন যে নক্ষত্র আছে, নক্ষত্রের মধ্যে কৃত্তিকা নক্ষত্রের একটা আলাদা ভূমিকা থাকে। কৃত্তিকা নক্ষত্রের প্রতীক হচ্ছে অগ্নিদেবতা,
অর্থাৎ তার মধ্যে একটা পরিচ্ছন্নতা, একটা স্বচ্ছতা এবং একটা তেজ কৃত্তিকা নক্ষত্রের মধ্যে থাকে, যেটা নক্ষত্রের আমরা চরিত্র গুণাবলী যখন ব্যাখ্যা করি তার মধ্যে এসে যায়। এবং শুভ যোগ, এই যোগটার মধ্যে একটা শুভ চিন্তা এবং শুভ কিছু করা, শুভ কিছু ভাবা, খারাপকে মনে আশ্রয় না দেওয়া, এই যোগটার মধ্যে এটাও ব্যাখ্যা করা যায় তিনি শুভ যোগে জন্মগ্রহণ করেছেন। এবং তার বুধবারটাকে আমরা শুভবার হিসাবে ধরি। বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার, এই তিনটা বারকে এবং সোমবার, এই চারটা বারকে আমরা শুভবার হিসাবে দেখি, কিন্তু বুধবারের শুভত্ব অনেক বেশি। বুধবারের যে আর জন্মগ্রহণ করেন তারা প্রচণ্ড পরিমাণে স্বচ্ছ হয়ে থাকেন, তাদের বুদ্ধি খুব তীক্ষ্ণ হয়, তারা প্রচণ্ড সামাজিক হয়ে থাকেন। এইসব গুণগুলো কিন্তু যারা বুধবারে জন্মগ্রহণ করেন তাদের মধ্যে দেখা যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এইসব গুণ আমরা দেখতে পাই। তার লগ্ন আমরা পেয়েছি মেষ লগ্ন। মেষ লগ্ন আমাদের যে কালপুরুষ হয়, কালপুরুষের প্রথম রাশি হচ্ছে মেষ, সে মেষ লগ্নে তার জন্ম হয়েছে। মেষ লগ্নের মধ্যে একটা কেমন আছে, আমরা যদিও অগ্নিকে 3 ভাগে ভাগ করি, যে মেষ লগ্নের অগ্নিতে হচ্ছে কি রান্না করে, যাতে আমরা রান্না করে খাই সেই অগ্নি, যে নতুন করে আমাদের ভোজন সামগ্রী তৈরি করতে আমাদের সাহায্য করে। আবার আপনারা জানেন যে যারা জ্যোতিষ চর্চা করেন, একটা সিংহ রাশি আছে যেটাও অগ্নিতত্ত্বের উপরে দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে খুব বড় শক্তিশালী অগ্নি, যেটা আমরা বিভিন্ন ধরনের ধরুন পাওয়ার প্ল্যান্ট, রেল চলছে, কয়লাতে যে আগুন তৈরি হয়, সেই অগ্নি আমরা সিংহ রাশির থেকে বিচার করতে পারি। আর একটা দাবানল, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, এই ধরনের একটা অগ্নি, যেটা আমরা ধনুরাশির থেকে বিচার করি। ধনুরাশিটাও কিন্তু অগ্নিতত্ত্বের উপর দাঁড়িয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লগ্ন, মেষ লগ্ন, এই লগ্নের যে অগ্নি, সেই অগ্নির মধ্যে একটা, যেমন আমরা রান্না করে খাই সেই ধরনের অগ্নি, যে ভোজন সামগ্রী তৈরি করে এবং আমাদের মুখে অন্ন তুলে দেয়। অর্থাৎ লগ্নটাও খুব শক্তিশালী। এবং কালপুরুষের প্রথম রাশি এবং কালপুরুষের যে লগ্ন, সেই লগ্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাশি বৃষ রাশি। বৃষ রাশি কৃত্তিকা নক্ষত্র। চন্দ্র মেষ লগ্নের চতুর্থপতি চন্দ্র বৃষ রাশিতে উচ্চস্থানগত হয়ে বসে আছেন। এটা একটা খুব ভালো যোগ। এই যোগটার ফলে কি হয়, দ্বিতীয় স্থানে চন্দ্র, কথা বলা, কথার দাম রাখা, এবং আমি যে কথা বলবো অন্য সেই কথাটা বিশ্বাস করা, এই গুণগুলো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখি। মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের কাছে যা কথা বলেন, মনে হয় হৃদয় থেকে কথাটাকে বলছেন, মাথার থেকে বলছেন না। আমরা বলি না যে এই লোকটা মাথা দিয়ে চলে, এই লোকটা হৃদয় দিয়ে চলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাবার্তার মধ্যে আমরা দেখে বুঝতে পারি যিনি যা বলছেন হৃদয় থেকে বলছেন। তার দ্বিতীয় স্থানে চন্দ্র উচ্চস্থানগত কৃত্তিকা নক্ষত্রে, কথাটা খুব স্পিডে বার হয়, খুব ছটফট করে বলেন, কিন্তু প্রতিটি কথা হৃদয় থেকে বলেন। তিনি কোনো সাজিয়ে গুজিয়ে মানুষকে ঠকানোর জন্যে, মানুষকে ভুল বোঝানোর জন্য তিনি বলেন না, চেষ্টা করেন না বলার। এবারে সবচেয়ে যে গ্রহটাকে আমরা শক্তিশালী মনে করি, একজন মুখ্যমন্ত্রী হোক, একজন প্রধানমন্ত্রী হোক, একজন সমাজসেবক হোক, একজন ভালো লেখক হোক, বৃহস্পতি গ্রহের একটা আমরা বিচার খুব ভালোভাবে দেখি। বৃহস্পতি কর্কট রাশিতে মমতা বন্দ্যোপাধ্যায় উচ্চস্থানে অবস্থান করছেন এবং পুনর্বসু নক্ষত্র, যে নক্ষত্রে বৃহস্পতি আছেন সেই নক্ষত্রটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতি আছেন এবং কর্কট রাশিতে উচ্চস্থানগত হয়ে আছেন। এই যে উচ্চস্থানে বৃহস্পতি চতুর্থ স্থানে আছে, একটা যোগ তৈরি হয়েছে। আমরা 5 গ্রেড মেন যোগ, পঞ্চ মহাপুরুষ যোগ জ্যোতিষে খুব একটা গুরুত্বপূর্ণ যোগের মধ্যে পড়ে। যেমন ধরুন, আমরা বৃহস্পতি উচ্চস্থানগত হয়ে কেন্দ্রে বা কোনো স্থানে থাকলে হংস মহাপুরুষ যোগ হয়। আবার মঙ্গলের ক্ষেত্রে রুচক মহাপুরুষ যোগ হয়, বুধের ক্ষেত্রে ভদ্র মহাপুরুষ যোগ হয়, শুক্রের ক্ষেত্রে মালব্য মহাপুরুষ যোগ হয় এবং শনির ক্ষেত্রে শশ মহাপুরুষ যোগ হয়। অর্থাৎ এই হংস মহাপুরুষ যোগ যে ওনার তৈরি হয়েছেন চতুর্থ স্থান, এই চতুর্থ স্থান থেকে মন, এই চতুর্থ স্থান থেকে শিক্ষা, এই চতুর্থ স্থান থেকে আমার যে বিচার, আমার যে মনস্তত্ত্ব, আমার যে মানসিকতা, সেই মানসিকতার কথা ভাবা হয়। অর্থাৎ তার চতুর্থ স্থানে কর্কট রাশিতে বৃহস্পতি উচ্চস্থানগত হয়ে আছে। তিনি সবসময় চাইবেন ভালো কিছু করার, নতুন কিছু করার, কিছু সৃষ্টি করার এবং সাধারণ মানুষকে কিছু সাহায্য করা, শিক্ষার ক্ষেত্রে বলুন, আপনি খাদ্যের ক্ষেত্রেই বলুন, সমস্ত তাই এই ভাবনা ক্ষেত্রে সমস্তটাই ওনার মানে সেইভাবে বিচার করা যাচ্ছে যে এরকম হতে পারে। এই বৃহস্পতির থেকে তিনি এটা কিন্তু করবেন বা আমরা দেখতে পাচ্ছি তার বাস্তব চরিত্রে তিনি করছেন। আমি প্রেডিকশনে আসছি। আগে আমাদের সঙ্গে একজন কলার আছেন, আমি তারপরে আমি আলোচনায় যাচ্ছি। আমাদের সঙ্গে কে রয়েছেন এই মুহূর্তে? নমস্কার। নমস্কার, আমি খান্ডা থেকে বলছি, অমিয় সরকার। আচ্ছা, বলুন। একটু পন্ডিতজির সঙ্গে একটু কথা বলতাম। হ্যাঁ বলুন, উনি শুনছেন, বলুন।
পণ্ডিতজি, আপনার কাপিস্টে আমি গেছি, আপনার মন্দিরে, আমি একজন ফ্যান। আলোচনা শুনছিলাম, যেটা আমার প্রশ্ন যে আপনি একটু আগে বলছিলেন মাননীয় মমতা ব্যানার্জির বিশ্বরাশি, তাই তো? তা আমি যে ফোন করছি আমারও বিশ্বরাশি। আচ্ছা, তো উনি সাফল্যের তুঙ্গে, কিন্তু আমি একদম উল্টো। এটা একই রাশি হলে এটা কেন হয়? এটা একটা অন্য বিষয়। ধরুন, শুধু তো একটা রাশির উপর ডিপেন্ড করে হয় না। আপনার লগ্ন, আপনার গ্রহদের যে আপনার শক্তি, সেগুলো সমস্ত কিছু বিচার করতে হয়, বুঝলেন তো? একটা রাশি দিয়ে সমস্তটা বিচার করা যায় না। এবার মনে করুন ভারতবর্ষে 140 কোটি জনসাধারণ, তাকে যদি মানে 12 দিয়ে ভাগ করেন, 12 12 144 হয়, তাহলে 12 কোটি মানুষ একটা রাশিতে আছে। তো সবার আমরা যে প্রতিদিন পেপারে দেখি রাশি কি রাশি, আপনি আমার একটা চ্যানেল আছে, দেখতে পারেন। সেখানে বিশ্বরাশি সম্বন্ধে স্বাভাবিকভাবে আমি একটা প্রেডিকশন করেছি। তো আপনি দেখতে পারেন, আমার চ্যানেল আছে জ্যোতিষ আচার্য পণ্ডিত উদয় মাধব দুবে, ইউটিউবে সার্চিং করে দেখতে পারেন। তো আজ হ্যাঁ, ধন্যবাদ ফোন করার জন্য। আপনি সঙ্গে থাকুন। ধন্যবাদ ফোন করার জন্য। এরপরে আমরা থার্ড হাউসে কেতু বসে আছে, যেখান থেকে আমরা পরাক্রমের কথা বিচার করি, হার্ড ওয়ার্কিং। তিনি যে কর্ম করেন, অন্ধের মতন কর্ম করেন। কর্ম করার কতটা রেজাল্ট আসবে উনি বুঝেন না। সাধারণ মানুষের স্বার্থে কর্ম করার একটা প্রবণতা ওনার মধ্যে দেখা যায়। মানে আমি সার্টিফাই করতে চাইছি আপনাদের কাছে যে ওনার যে ডেট অফ বার্থ আছে, ডেট অফ বার্থ থেকে যে রাশি লগ্ন বেরিয়েছে, সেগুলো কতটা পারফেক্ট আছে এবং ডেট অফ বার্থটা সত্য আছে। সপ্তম স্থানে শনি উচ্চস্থানগত, আরেকটা রাজযোগ তৈরি হচ্ছে, শশ মহাপুরুষ রাজযোগ। তাহলে একটা কুষ্টি তখনই শক্তিশালী হয় যেখানে আমরা 2-3টা রাজযোগ পাবো, 2-3টা ধনযোগ পাবো, তার সঙ্গে সঙ্গে প্রবজ্য যোগ পাবো। এখানে তার মধ্যে ত্যাগ থাকতে হবে। সপ্তমের শনি শশ মহাপুরুষ রাজযোগ তৈরি করার ফলে তার মধ্যে ত্যাগ হয়েছে, একটা স্বাভাবিক সাধারণ জীবন ধারণ করার একটা মানসিক প্রবণতা। আমরা বহু মুখ্যমন্ত্রী চোখের সামনে দেখি, আমরা আরও অনেক রাজনেতা দেখছি, তাদের জীবনযাত্রার মধ্যে একটা আভিজাত্য, একটা রাজসিকতা দেখা যায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার বাল্যকাল থেকে এবং পরবর্তীকালে আমরা যতদিন তাকে দেখছি, প্রায় 84 থেকে আমি আমার চোখের দেখছি, তিনি সাধারণভাবে জীবনযাপন করার একটা স্বাভাবিক চরিত্রকে মানুষের সামনে তুলে ধরেছেন। সেটা তার হৃদয় থেকে তিনি করেন। অনেকেই অনেক সময় যে ভোটের সময় আমি একটা ছদ্মবেশ নিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এই জিনিসটা নেই। এটা কিন্তু তার রাশি লগ্নের ফলেই নেই। এক হচ্ছে চন্দ্র উচ্চস্থানগত, একটা দারুণ স্বভাবজাত হয়ে গেছে, স্বভাবজাত। 3টা গ্রহ উচ্চস্থানে হচ্ছে, চন্দ্র উচ্চস্থানগত, সঙ্গে সঙ্গে কৃত্তিকা নক্ষত্রের প্রতীক হচ্ছে অগ্নি, অভিনয় করতে জানেন না। চতুর্থ স্থানে বৃহস্পতি উচ্চস্থানগত, হংস মহাপুরুষ রাজযোগ তৈরি করেছে। এবং সপ্তম স্থান, যেখান থেকে পাবলিক রিলেশন এবং যুদ্ধ দুটো আমরা বিচার করি। পাবলিক রিলেশন এবং পাবলিকের যেখানে স্বার্থে আঘাত। আজকে উনি মুখ্যমন্ত্রী আছেন, মুখ্যমন্ত্রী থাকলে, দীর্ঘদিন প্রশাসনে থাকলে আপনি অনেক কিছু তার নেগেটিভ পজিটিভ আলোচনা করতে পারেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে আমরা দেখেছি যে আন্দোলন যাকে বলা হয়, এই যে শরীর মধ্যে একটা আন্দোলন। এবং তৃতীয় স্থানে কেতু বুধের ঘরে অবস্থান করছে এবং নক্ষত্র আদ্রা নক্ষত্রে তিনি চোখের জল ফেলেছেন, মানুষের জন্য এভাবে আন্দোলন করেছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে সাধারণ মানুষেরও চোখের জল পড়েছে। এইসব আমরা বহু দেখেছি। এইসব আন্দোলন তার কোথা থেকে আসছে? শনি এবং কেতুর থেকে আসছে। অষ্টম স্থানে শুক্র অবস্থান করছে। এই শুক্র স্থানটা এত বেশি যে তার ভিতরে কবিতা আবৃত্তি লেখার যেটা প্রবণতা, বিভিন্ন শিল্প সাহিত্যের প্রতি খুব ভিতর থেকে, যে কালচারাল, এটা খুব ভিতর থেকে তিনি কালচারাল, তিনি খুব ভিতর থেকে কালচার। যে জিনিসটা উনি হয়তো খুব ভালো করতে পারেন না, একটা গান উনি খুব ভালো সুর দিতে পারছেন না, তবুও তিনি গেয়ে উঠেন। এটা ভিতর থেকে আবেগ তৈরি করে, এটা শুক্রের থেকে তৈরি হচ্ছে। এবং ওনার ভাগ্যস্থান যেটা 9th হাউস, সেখানে রাহু, বুধ এবং রবি একত্রিত হয়ে বসে আছে। এখানে একটা রাজযোগ হয়েছে, একটা কোণপতি গ্রহ, অর্থাৎ 5th হাউসের লর্ড, আমাদের সিংহ রাশির অধিপতি রবি 9ম স্থানে বৃহস্পতির ঘরে অবস্থান করে এখানে রাজযোগ তৈরি করেছে। একটা ত্রিকোণপতি একটা ত্রিকোণ স্থানে গেলে একটা রাজযোগ হয়, এটা একটা শক্তিশালী রাজযোগ তৈরি হয়েছে। এবং একাদশ স্থানে এক্সপেকটেশন, তিনি জীবনে যা যা লক্ষ্যে লড়াই করেছেন সমস্ত লক্ষ্যে তিনি সফল হয়েছেন। আচ্ছা, এই যে রাজযোগ বলছেন, মানে এই রাজযোগটাতে মানে কি ঘটার মতো কি রয়েছে? রাজযোগ ঘটানোর ফলে আপনি ভালো পদ, ভালো প্রতিষ্ঠা, ভালো জায়গা, মানুষের সেবা করার সুযোগ পাওয়া, আপনার জীবনের যাবতীয় লক্ষ্যগুলো আপনি সেই লক্ষ্যগুলো সাধন করতে পারবেন। এক্সপেকটেশন স্থান, মনস্কামনা পূর্তি, ইচ্ছা পূর্তি, এগুলো মানুষের জীবনে একটা চাহিদা। আপনার ইচ্ছা পূর্তি একটা, আমার একটা ইচ্ছা পূর্তি আলাদা, একটা যে ছেলে পড়াশোনা তার একটা ইচ্ছা আলাদা আছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছা পূর্তি যেটা ছিল সেটা তিনি বাস্তবায়িত করেছেন। তার লক্ষ্য ছিল একসময় পশ্চিমবাংলাতে যারা 1977 সাল থেকে 2011 সাল পর্যন্ত একটা সরকারই ছিল, সেই সরকারের
থেকে তিনি সেই সরকারকে হটিয়ে তিনি সরকারে আসবেন, লড়াই তার ছিল, আমরা জানি সবাই। হ্যাঁ, সেই লড়াই তার ছিল, সিপিএম পার্টির বিরুদ্ধে লড়াই তার ছিল, তিনি সেই লড়াই সফল হয়েছেন। সিপিএম পার্টিকে হারা যেতে আমি কোনো রাজনীতিতে যাচ্ছি না, তেনার যা লক্ষ্য ছিল এই কুণ্ডলীর শক্তির ফলে তিনি সেই লক্ষ্যে পৌঁছতে পেরেছেন। শুরু থেকে রাজনীতিতে আসার পর থেকে ওনাকে একটা লড়াইয়ের মধ্যে দিয়ে যেতেই হয়েছে, এবং তিনি যে লড়াইগুলো বাস্তবায়িত করেছেন, এই যেমন চতুর্থ স্থানে বৃহস্পতি উচ্চস্থানগত এবং সপ্তম স্থানে শনি উচ্চস্থানগত, একটা হংস মহাপুরুষ রাজযোগ আর একটা শশ মহাপুরুষ রাজযোগ, তিনি যে আন্দোলনকে সামনে এনেছেন মানুষ সেই আন্দোলনকে বিশ্বাস করেছে। অনেকে আন্দোলন করার চেষ্টা করছে, বহু রাজনেতারা আন্দোলনকে সামনে আনার চেষ্টা করছেন, কিন্তু তিনি যে আন্দোলন মানুষের সামনে এনেছেন মানুষ সেই আন্দোলনকে বিশ্বাস করেছেন এবং তার পাশে সাধারণ মানুষ দাঁড়িয়েছেন, তাকে সাপোর্ট করেছেন। কখনো ভোটে হেরেছেন, কখনো জিতেছেন, বড় কথা নয়, আমি ভোটে হারা জিতার ব্যাপারেও যাচ্ছি না, তার কুষ্টিকে বিশ্লেষণ করছি। এরা বিশেষ ব্যক্তি হিসাবে সমাজে প্রতিষ্ঠিত লাভ করেছে এবং তিনি খুব একটা মানে পিছিয়ে পড়া পরিবার থেকে লড়াই করে এই জায়গায় এসছেন। আমি যারা জ্যোতিষ করেন, যারা জ্যোতিষ শুনেন, যারা জ্যোতিষে বিশ্বাস করেন, ডেট অফ বার্থ জন্ম সময় যদি সঠিক থাকে এবং কুণ্ডলিতে যেসব যোগ তৈরি হয় সেই যোগের বাস্তব রূপরেখার উপর দাঁড়িয়ে আমরা কি ফল পেতে পারি তার প্রমাণ মমতা বন্দ্যোপাধ্যায়, যে 3টা রাজ্যের উপর দাঁড়িয়ে তিনি একটা পশ্চিমবাংলার মতন বড় স্টেটে মুখ্যমন্ত্রী হয়ে পড়ে আজকে 15 বছর ধরে সাধারণ মানুষের সেবা করছেন। এরপরে আসছে তার এখন কি দশা চলছে, সামনে ভোট আছে, আপনাদের চাহিদা আছে যে ভোটের রেজাল্ট কি হতে পারে, বড় কথা তাকিয়ে আছে। তার এখন শনির দশা চলছে, মেষলগ্নের দশমপতি বা একাদশপতি শনি লগ্নের সপ্তমে অবস্থান করার জন্য দশাটা খুব একটা খারাপ নয়। তিনি এই শনির দশার মধ্যেই সিপিএমকে পশ্চিমবাংলা থেকে হাঁটিয়েছেন, তিনবার শনির দশাতে তিনি সরকারে ফিরে এসছেন। শনিওয়ানা রাজ্যকারক গ্রহ এবং সেই শনি উচ্চস্থানে অবস্থান করছে। সর্বোপরি যারা জ্যোতিষশাস্ত্র চর্চা করেন, বর্গোত্তম বলে একটা যোগ হয়, মমতা বন্দ্যোপাধ্যায় লগ্ন বর্গোত্তম যোগে জন্মগ্রহণ করেছেন। তার যে D1 চার্ট সেখানেও তার লগ্ন হচ্ছে মেষ, D3 চার্ট সেখানেও লগ্ন হচ্ছে মেষ, D4 চার্ট সেখানেও লগ্ন হচ্ছে মেষ, D7 চার্ট সেখানেও লগ্ন হচ্ছে মেষ। এইভাবে তিনি 16টা বর্গের মধ্যে 8টা বর্গে বর্গোত্তম লগ্ন নিয়ে জন্মগ্রহণ করেছেন। অর্থাৎ তার শারীরিক, মানসিক এবং আত্মিক বল সমপরিমাণে। আমরা কি দেখি যে একজন কেউ শারীরিকভাবে প্রচন্ড শক্তিশালী হয়, তার মন কিন্তু এত শক্তিশালী হয় না। আবার অনেক দেখি যে অনেকে আত্মিক বল আছে, আত্মিক ঠিক করে আমি এটা করব, কিন্তু শরীর মন সাথ দিচ্ছে না, কিন্তু একটা জেদ করে বসে থাকলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা এমনই লগ্ন বর্গোত্তম যোগ তৈরি হয়েছে, যারা এটা জ্যোতিষ চর্চা করেন তারা এই জানে লগ্ন বর্গোত্তম যোগ কত শক্তিশালী যোগ। এই যোগে কি হয়েছে, তার মধ্যে মানসিক বল, শারীরিক বল এবং আত্মিক বল 3টা সমপরিমাণে তাকে সাপ্লাই করছে। অর্থাৎ তিনি প্রচণ্ড পরিশ্রম করতে পারেন, প্রচণ্ড মাথা খাটাতে পারেন এবং আত্মিক বল, একটা মনের মধ্যে স্বচ্ছতা এবং বিশ্বাস নিয়ে তিনি প্রতিটা কাজ করেন। তিনি যে কাজটা করেন সেটা বিশ্বাস নিয়ে করেন। আমরা একটা কাজ করছি কি কাজটার মধ্যে বিশ্বাস নেই কিন্তু করছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কুষ্টির ফল বলছে তিনি যা কাজ করেন প্রচণ্ড চরম বিশ্বাস নিয়ে করেন। অর্থাৎ সেই বিশ্বাসটা থাকতে হবে, নিজের উপরেও সেই। এবং আরেকটা জানেন, যারা অ্যাস্ট্রোলজি কালচার করেন বা সাধারণ মানুষ, অষ্টবর্গ বলে একটা বিচার হয়, সেকেন্ড হাউসে মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব শক্তিশালী একটা পয়েন্ট আছে, যার ফলে তার কথার দামটা খুব বেশি। তার প্রতিটি কথা, তার প্রতিটি রিলেশনশিপ, তার প্রতিটি কথাবার্তা, কথোপকথন মানুষের খুব বিশ্বাসযোগ্য হয়। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের কুষ্টি প্রচণ্ড শক্তিশালী। আমি বহু রাজনেতার কুষ্টি দেখেছি। এখন মমতা বন্দ্যোপাধ্যায় সেকেন্ড, আমরা যদি সেনাপতি ধরি তো অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর নরেন্দ্র মোদীর যদি সেনাপতি ধরি তো আমাদের অমিত শাহ। আমি পরবর্তীকালে সময় সুযোগ হলে এদের দুজনের কুষ্টি নিয়ে আমরা বিশ্লেষণ করব। এখন মমতা বন্দ্যোপাধ্যায় যে কুষ্টির উপর দাঁড়িয়ে আছে, বর্তমান সময়ের উপর যে দাঁড়িয়ে আছে, এই সময় মমতা বন্দ্যোপাধ্যায় একটা ভালো সময়ের উপর তিনি হাঁটছেন। এখন শনির দশা, বৃহস্পতির অন্তর্দশা চলছে। বৃহস্পতি খুব ভালো জায়গাতে আছে, শনিও খুব ভালো জায়গাতে আছে। একটা আমরা দেখি স্বর্ণালী চক্র হয়, জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, পত্তরী, সাধক, বধ, মিত্র, অতিমিত্র, এরকম করে আমরা নবতারা চক্র করি। সেখানে কতগুলো তারা প্রচণ্ড অশুভ হয়, কতগুলো তারা শুভ হয়। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দশাপতি যে গ্রহ, সে শনিও কিন্তু শুভ তারাতে অবস্থান করছেন। অর্থাৎ দশাপতি হিসাবে খুব একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শনি বিট্রে করবে না। এবং বৃহস্পতি অন্তর্দশাপতি আছেন, খুব কাছের বন্ধু তার, সেই বৃহস্পতিও কিন্তু শুভ তারাতে অবস্থান করছেন। এই অন্তর্দশাপতিও মমতা বন্দ্যোপাধ্যায় সে বিট্রে করবে সেরকম জায়গাতে নেই। এবং আবার অ্যানুয়াল চার্টটা খুব গুরুত্বপূর্ণভাবে আমি বিচার করি। অ্যানুয়াল চার্ট,
সেই অ্যানুয়াল চার্টে কি দেখা যাচ্ছে, বর্ষা আরম্ভ অ্যানুয়াল চার্টে কি দেখা যাচ্ছে, অ্যানুয়াল চার্টটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্ষের স্তর হচ্ছে শনি, অর্থাৎ শনির দশা। অ্যানুয়াল চার্ট 2026-এ অ্যানুয়াল চার্ট যে আমি মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছি 5ই জানুয়ারির পর, তাতে তার বর্ষের স্তর হচ্ছে শনি এবং মুন্থা একাদশ স্থানে। যে এক্সপেকটেশন বা মনের ইচ্ছা ওনার এখন আছে, সেই মনের ইচ্ছা 2026-এ পূর্ণ হওয়ার পূর্ণ সম্ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে রয়েছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মনের ইচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, আপনিও জানেন না, আমিও জানি না, কিন্তু আমরা মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় যা মনের ইচ্ছা আছে তিনি বাস্তবায়িত করতে সমর্থ হবেন এই সময়ে। সেই সুযোগটা ওনার কাছে রয়েছে, যেহেতু যেভাবে আমরা প্রেডিকশন উনি করলেন ওনার আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মছক অনুযায়ী, জন্ম তারিখ দিয়ে যেটুকু প্রেডিকশন করা গেছে সেই অনুযায়ী কিন্তু উনি বললেন যে কিভাবে কোন জায়গায় উনি এগিয়ে যায়। তবে এখনো পর্যন্ত নেগেটিভ কোনো কিছু আমরা শুনিনি, যেটুকু ওনার ছক অনুযায়ী বলা গেছে মমতা বন্দ্যোপাধ্যায় এই বছরটা অন্তত সুফলই পাওয়ার সম্ভাবনা রয়েছে। উনি যেদিকটাই এগোবেন আশা রাখছি হয়তো ওনার পক্ষে যথেষ্ট ভালো, এবং সেটা একদমই সকলের জন্য, শুধুমাত্র আমাদের রাজ্যের জন্য না, হয়তো দেশের জন্য খুব লাভজনক হতে পারে সেই আশা রাখছি আজকে আমরা। তবে এরপরে যে বিষয় নিয়ে আলোচনা, যে দুটি মানুষ হচ্ছে আমাদের সমগ্র দেশের কাণ্ডারি, একজন আমাদের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যদিকে রয়েছেন মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি। এখন আমরা নরেন্দ্র মোদীজির ছকের দিকে একটু চেষ্টা করবো আলোকপাত করার। যেভাবে উনি প্রেডিকশন করেছেন ভালোই লাগছে পুরো বিষয়টা শুনতে, এবং আমার মনে হয় এই প্রেডিকশনটা যদি আমাদের মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী শোনেন তাহলে হয়তো কিছুটা ওনারও স্বস্তির নিঃশ্বাস পড়বে আমার মনে হয়। তবে এরপরে যে আলোচনাটায় আমরা যেতে চলেছি, নরেন্দ্র মোদীজির ছক একটু বিচার করে কিছুটা প্রেডিকশন ওনার জন্যও রয়েছে। আপনারা সকলে একটু টিভির পর্দায় নজর রাখুন। নমস্কার। আমরা আজকে মাননীয় প্রধানমন্ত্রী ভারতবর্ষের নরেন্দ্র মোদী, যিনি 2014 সালে সারা ভারতবর্ষের কাছে আত্মপ্রকাশ করে 2014 ভোটে তিনি প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করেন। আজকে তারও প্রায় 15 বছর হতে চলেছে। তিনি জন্মগ্রহণ করেছেন 17ই আগস্ট 1950, এবং তার বড় ভাই একটা তার ডেট অফ টাইমকে ফোকাস করেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, তা পেয়েছি 11টা AM, অর্থাৎ সকাল 11টায়। হ্যাঁ, আর আরেকটা কথা আমি বলে রাখি, সেটা হচ্ছে এই যে জন্ম তারিখটা, এটা সম্ভবত আমরা সোশ্যাল মিডিয়া থেকেই পেয়েছি, এবং সোশ্যাল মিডিয়াতে যেটা দেওয়া আছে সেই অনুযায়ী কিন্তু ছক বিচার করা হয়েছে। এখানে কিন্তু কোনো রকম মতান্তর আমার মনে হয় আপনাদের মধ্যে নেই, আর যেটা না তৈরি হয় সেই কারণে আমি আরো একবার, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্থ প্লেস হচ্ছে ভাদনগর, গুজরাট, অর্থাৎ তার থেকে একটা আমরা কুণ্ডলী তৈরি করেছি। তার রবিবারে জন্ম। রবিবারটা হ্যাভি স্ট্রং মেন্টালিটি একটা ক্রিয়েট করে, একটা ভিতরে একটা আগুন থাকে, চাপা আগুন, যে একটা লক্ষ্য স্থির করে ছোটোর থেকে রবিবারের জাতকরা চলতে শুরু করে। শুক্লা ষষ্ঠী তিথি, খুব শুভ তিথির মধ্যে ষষ্ঠী তিথিকে বলা হয়। বিষ্কুম্ভ যোগ, অনুরাধা নক্ষত্র এবং তৈতিলকরণ। অনুরাধা নক্ষত্রের প্রেম বিরহ কেমন, ভিতরে প্রচণ্ড প্রেম থাকে, কিন্তু তার প্রেম, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে চাই, এগুলো বলতে তার প্রচণ্ড দ্বিধা লাগে। আমাদের নরেন্দ্র মোদীর চরিত্রের মধ্যেও ভিতরে কিনি ভাবছেন সেটা বাইরের কেউ বুঝে ওঠা খুবই অসম্ভব হয়ে দাঁড়ায়। আপনি দেখবেন তার চরিত্র, তার কথাবার্তা, খুব তিনি হিসাব করে কথা বলেন, হিসাব করে মানুষের সঙ্গে মিশেন। আমরা দেখেছি একটাও সাংবাদিক সম্মেলন তিনি আজ পর্যন্ত খুব বড় আকারে করেননি। তিনি তার কাজ করে যাচ্ছেন, খুব সুন্দরভাবে তিনি নিজেকে পরিবেশন করেন মানুষের সামনে। এটা অনুরাধা নক্ষত্রের একটা চরিত্র তার মধ্যে দেখতে পাচ্ছি, অর্থাৎ নক্ষত্র হিসাবে যে নক্ষত্র তার চরিত্রের সঙ্গে মিল খাচ্ছে। তার লগ্ন আমরা পেয়েছি কি বৃশ্চিক লগ্ন, স্করপিও, বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি এবং অনুরাধা নক্ষত্র। তার লগ্নে মঙ্গল সক্ষেত্রগত হয়ে বসে আছে। এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারকে কিভাবে ভোগ করতে হয়, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারকে কিভাবে ইউজ করতে হয়, নরেন্দ্র মোদীর সেই গুণটা কিন্তু সম্পূর্ণভাবে আছে। আমরা অনেক মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী দেখি যাদের আছে প্রচণ্ড পাওয়ার থাকে, কিন্তু পাওয়ারটাকে ঠিক মতন তারা ইউটিলাইজ করতে পারেন না। এর রুচক মহাপুরুষ যোগ, লগ্নে মঙ্গল সক্ষেত্রগত হয়ে বসে আছে এবং তার সঙ্গে চন্দ্র বসে আছে, চন্দ্রমঙ্গল যোগ এবং রুচক মহাপুরুষ যোগ বলে একটি যোগ হয়েছে। এবং মঙ্গল বৃহস্পতির নক্ষত্র বসে আছে, বৃহস্পতির নক্ষত্র বিশাখা
এবং চন্দ্রের নক্ষত্র অনুরাধা। বিশাখা আপনারা জানেন কৃষ্ণের সখী, অনুরাধা হচ্ছে কৃষ্ণের সখী, এই ধরনের নাম আমরা দেখেছি। তাদের মধ্যে প্রচণ্ড প্রেম, এবং প্রেমটা কেমন? নিঃস্বার্থ প্রেম। আমরা কি দেখেছি রাধাকৃষ্ণের প্রেমের মধ্যে? জীবাত্মা এবং পরমাত্মার মিলন। রাধাকে জীবাত্মা হিসেবে দেখা হয়েছে, শ্রীকৃষ্ণকে পরমাত্মা হিসেবে দেখা হয়েছে। সেরকম নরেন্দ্র মোদীর মধ্যে একটা নিঃস্বার্থ প্রেম, নিঃস্বার্থ ভালোবাসা নিয়ে তার জীবনটা তিনি শুরু করেছেন, এবং তার যোগ অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারকে কীভাবে ইউটিলাইজ করতে হয়, লগ্নে মঙ্গল থাকার জন্য রুচক মহাপুরুষ যোগ তৈরি হয়েছে, এই গুণটা তার মধ্যে আছে। কিন্তু আমরা দেখেছি তিনি ভালো ভালো ড্রেস পরে হাঁটছেন, কিন্তু কখনো তার চেহারা দেখে মনে হবে না তিনি ড্রেসটা খুব আনন্দ সহকারে পরে উপভোগ করছেন। এই ড্রেসটা একটা প্রধানমন্ত্রীর পরা দরকার, সেই হিসেবেই তিনি বাইরের কোনো রাষ্ট্রপ্রধানের সামনে দাঁড়াবেন, তার জন্য তিনি পড়েন। তার সম্বন্ধে অনেক কিছু বাজে কথা আলোচনা করা হয়েছে, কিন্তু আমি মনে করি তিনি প্রচণ্ড টিপটাপ থাকতে পছন্দ করেন। রুচক মহাপুরুষ যোগ অ্যাডমিনিস্ট্রেটিভ এই যোগটাকে বলা হয়। দেখবেন একজন পুলিশ অফিসার যখন তার চেয়ারে বসে টিপটাপ থাকে, একজন সৈনিক যখন তিনি যুদ্ধের জন্য টিপটাপ থাকে। এই ধরনের রুচক মহাপুরুষ যোগ থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ মানসিকতা আসে, এবং তারা প্রচণ্ড টিপটাপ, পরিষ্কার পরিচ্ছন্ন, প্রতিটি চলার মধ্যে স্টেপ ক্লিয়ার করে ফেলে ফেলে আগাবেন। একটা শৃঙ্খলাবদ্ধ জীবনের প্রতীক হচ্ছে রুচক মহাপুরুষ যোগ। এবং ইউটিলাইজ করা, কিভাবে ক্ষমতাকে ইউটিলাইজ করব, কোথায় কতটা ক্ষমতাকে প্রয়োগ করব, কতদিন পর্যন্ত অপেক্ষা করব, কখন, এটা কিন্তু নরেন্দ্র মোদীর চরিত্রের মধ্যে আমরা পরিষ্কার দেখতে পাই। রুচক মহাপুরুষ যোগটা তার জীবনে সম্পূর্ণভাবে যে পর্যবসিত হচ্ছে তার লক্ষণ পরিষ্কার দেখা যায়। তার দশম স্থানে শনি বসে আছে, সিংহাসন স্থান, এবং তার সঙ্গে শুক্র বসে আছে। শুক্র এবং শনি দুটি গ্রহ পরস্পরের মিত্র গ্রহ, একই মানে ক্যাটাগরিতে দুটো গ্রহ পড়ে, অর্থাৎ সিংহাসন। তিনি জন্মাবতী সিংহাসনের মানসিকতা নিয়ে জন্মগ্রহণ করেছেন। নরেন্দ্র মোদী কখনো ছোটোখাটো কথা ভাবেন না, তিনি ছোটোখাটো কথা বলেন না। তার ভাবনার মধ্যে একটা সবসময়তে থাকে যে আমার লক্ষ্য আমি ঠিক পৌঁছে যাব, আমার লক্ষ্য ঠিক আমি ছিনিয়ে নেব। ও কোনো কিছু পাওয়া কারো কাছে কেউ দিবে, এসব নরেন্দ্র মোদীর চরিত্রের মধ্যে এই কুষ্টির কুণ্ডলির থেকে আসছে না। ছিনিয়ে নেওয়ার মানসিকতা, লড়াই করে ছিনিয়ে নেওয়া তার মধ্যে আছে। তার সঙ্গে এক্সপেকটেশন থান, যেখানে বললাম রবি আছে, বুধ আছে এবং কেতু আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রবি, বুধ এবং রাহু ছিল। এর ক্ষেত্রে এক্সপেকটেশন স্থানে রবি, বুধ এবং কেতু আছে। বুধ আবার একাদশে সক্ষেত্রগত উচ্চস্থানে অবস্থান করছে। ফুললি এক্সপেকটেশন। উনি জীবনে যখন জন্মগ্রহণ করেন যে পরিবারে, তিনি জীবনে যা যা ভেবেছিলেন তার 100, 200, 500 গুণ বেশি তার জীবনে তিনি পেয়েছেন। এই যে এক্সপেকটেশন থান 11 হাউস, সেখান থেকে মনস্কামনা পূর্তি, ইচ্ছা পূর্তি, জীবনে আয়, সম্মানের আয়, ধনের আয়, কৃতিত্বের আয়, ভালো করার আয়, ভালো বলার আয়, এই বিভিন্ন ধরনের যে আয় আমরা ধরি, সমস্ত নরেন্দ্র মোদীর জীবনে কিন্তু আমরা পরিষ্কার দেখতে পেয়েছি। কিন্তু তার ক্ষেত্রে কি হয়েছে, তার যে পঞ্চম স্থান, যেখান থেকে প্রেম, আবেগ, ভালোবাসা, সিদ্ধান্ত গ্রহণ রাহু আছে, তিনি একটু কিন্তু কঠোর সিদ্ধান্ত নেন বলে সাধারণ মানুষের তার সম্বন্ধে চর্চা হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তারও যে দশা চলছে বর্তমানে, মঙ্গলের দশা, লগ্নপতি এবং ষষ্ঠপতি মঙ্গল তার জীবনে 2027 সাল পর্যন্ত রয়েছে। অর্থাৎ এই মঙ্গল তার জীবনে বিরাট কোনো অশুভ পরিবর্তন ঘটাবে সে বিষয়ে কোনো সম্ভাবনা নেই। কিন্তু তার যে অন্তর্দশাপতি আছে বুধ, অন্তর্দশাপতি বিনাশ নারী, অর্থাৎ নবতারা চক্রের যে বিনাশ নারী, অন্তর্দশাপতি বুধ সেই বিনাশ নারীর নক্ষত্রে অবস্থান করা থাকার জন্য আগামী মোটামুটি আপনি ধরুন 2027 মে পর্যন্ত কয়েকটা এমন ঘটনা নরেন্দ্র মোদীর সম্বন্ধে ঘটবে, যেগুলো ভারতবর্ষের মানুষেরও অবাক লাগবে এবং মোদিজির নিজেরও অবাক লাগবে, এবং অনেকটা মনে হবে তিনি সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, বিদেশ নীতির ক্ষেত্রে, বিশ্বগুরুর ক্ষেত্রে তিনি অনেকটা পিছিয়ে যাচ্ছেন। কিন্তু আলটিমেটলি তার মঙ্গলের দশা তাকে পুনরায় ভারতবর্ষে আবার ফিরিয়ে আনার ক্ষেত্রে নরেন্দ্র মোদীকে সাহায্য করার জায়গাতে তার দশাপতি মঙ্গল রয়েছে। আচ্ছা, মানে উনি অগ্রগতি মানে এগিয়ে যেতে পারবেন অবশ্যই, এবং সেক্ষেত্রে সেটা আমরা খুব সুফলদায়ী হিসাবেই হয়তো দেখছি, তাই তো? সেটা ওনার মধ্যে যে বিষয়গুলো আমরা দেখলাম এখনো পর্যন্ত, উনি যেভাবে প্রেডিক্ট করলেন, এবং সেই অনুযায়ী যেটা আমরা বুঝতে পারলাম যে ওনার মধ্যে অবশ্যই একটা জেদ রয়েছে, নিজে কিছু করার একটা চাহিদা রয়েছে, এবং সেটা কিন্তু কারোর উপরে ডিপেন্ড করে নয়, নির্ভর করে নয়, সেটা ওনার নিজের আত্মবিশ্বাসের ওপর নির্ভর করে ছিনিয়ে নেওয়ার একটা মানসিকতা, যেটা আমাকে করতেই হবে, এবং কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে নয়, একেবারে নিজে, মানে বলা যেতে পারে একধার থেকে যে একনায়কতন্ত্রের মতো একদম উনি সেইভাবেই কিন্তু এগিয়ে চলেছেন। এবং আগামী দিনে ওনার কতটা
সেই বিষয়টা বা সেই ওনার যেটা লক্ষ্য বা ওনার যেটা এক্সপেকটেশন সেটা কতটা ফলপ্রসূ হবে সেটাই এখন দেখার। যদিও আজকের যে প্রেডিকশন এখনো পর্যন্ত যেটুকু আমরা জানতে পেরেছি তাতে করে ওনার আমরা ভালো দিকগুলোই আমরা দেখেছি। তো আপনাদের হয়তো মনে হতে পারে সবই কি ভালো, কারণ আমাদের জীবনে সবকিছু তো ভালো হয় না সব সময়, ভালো খারাপ মিশিয়ে ভালো খারাপ মিলিয়েই আমাদের জীবন চলতে থাকে। কারণ আমাদের জীবনের যে ছক সেটা কিন্তু এই 9টি গ্রহ রয়েছে, এই 9টি গ্রহর উপরেই ডিপেন্ড করে। যখন কোনো মানুষ জন্মগ্রহণ করে, সেই জন্মগ্রহণ করার পরেই জন্মগ্রহণ করার পরে কি হয় একদম সেই বিষয়ে আমরা আলোচনা করছি, যে বিষয়টা আমি আপনাদের এখন বলতে চলেছি। যখন একটা মানুষ জন্মগ্রহণ করে, সেই জন্মগ্রহণের সময় নক্ষত্র বা গ্রহগুলির যে অবস্থান থাকে সেই অবস্থানগুলি কিন্তু সেই মানুষটির ওপরে এফেক্ট করে, সেই প্রভাবটা পড়ে। এবং সেই প্রভাবটা শুধুমাত্র তার মানসিক বা তার কর্মজীবন বা তার ব্যক্তিগত জীবনে শুধু নয়, তার কিন্তু শরীরেও প্রভাব ফেলে। তো সেক্ষেত্রে আমি এখানে একটু জানতে চাইবো যে ওনার কর্মজীবনটা আমরা শুনলাম, এরপরে শারীরিক দিক থেকে বিষয়টা আমরা একটুখানি জানতে চাই। শারীরিক দিকে ওনার কিভাবে কি কোনো রকম এফেক্ট পড়তে পারে, ভালো মন্দ সমস্তটা একটুখানি যদি আলোকপাত করেন আপনি। আপনি খুব একটা ভালো প্রশ্ন করেছেন। এরা আমাদের ভারতবর্ষের ভবিষ্যৎ, এদের হেলথ নিয়ে একটু আমাদের আলোচনা করা দরকার। মোদিজির হেলথ এমনি খুবই স্ট্রং, কিন্তু গত 16/11/2023 পর থেকে আমি মনে করি মোদিজি সেটা বলতে পারবেন, বা তার যারা ট্রিটমেন্ট তার হেলথে অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট করছে। এটা কিন্তু প্রবলেম কিন্তু দিনের পর দিন বাড়বে, অর্থাৎ হেলথের দিকটা তার আমি খুব একটা ভালো দেখছি না। এবং বিনাশ তারার যে অন্তর্দশাপতি আছেন, আগামী 2027 মে পর্যন্ত মোদিজির শরীরে ছোটোখাটো অস্ত্রোপচার করার সম্ভাবনাও দেখা যেতে পারে। অর্থাৎ হেলথের ব্যাপারে উনি কিন্তু একটুকু কষ্টে আছেন। তবে কি লগ্নপতি লগ্নে, ষষ্ঠপতি লগ্নে, অর্থাৎ ওনার ইমিউনিটি পাওয়ার খুব শক্তিশালী, রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, মানসিক বল আছে, আত্মিক বল আছে, খুব ডিসিপ্লিন, অর্থাৎ যোগা টোগা করে নিজেকে ঠিক রাখার তার চেষ্টা আছে। তৎসত্ত্বেও গ্রহ যখন কোনো আক্রমণ করে তার প্রতিকার দিতে হয়, যোগা করতে হয়। তবু আক্রমণ করলে 100% না হোক 25% গ্রহ তার করেই ছাড়বে। অর্থাৎ 2027 মে পর্যন্ত এখন থেকে ওনার যে সময় আমি দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা এবং স্বর্ণালী চক্র বিভিন্ন ধরনের যা দেখেছি, দেখে পরে একটা বড় ধরনের একটা ছোটোখাটো, বড় ধরনের কিছু না হলেও একটা ছোটোখাটো অপারেশন বা কোনো রোগের শরীরে খুব বেশি প্রভাব বিস্তার করা, হয়তো দেখা গেল 2-4 দিনের জন্য কোনো জায়গায় হাসপাতালে ট্রিটমেন্টের জন্য তাকে যেতে হলো, এই ধরনের একটা সম্ভাবনা কিন্তু তার দেখা যাচ্ছে। আচ্ছা, এরপরে যে শারীরিক বিষয়ে যেটা আমরা জানলাম সেটা কিন্তু আমরা মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেও একটুখানি যদি আপনি সেটা বলে রাখেন, তাহলে আমাদের যারা দর্শকরা রয়েছেন হয়তো তাদের ক্ষেত্রেও একটুখানি শুনতে ভালো লাগবে। সবাই সমস্তটা মিশিয়েই তো আমাদের অনুষ্ঠান, ভালো মন্দ মিশিয়েই আমাদের জীবন, তাই ভালোটা তো আমরা শুনলাম। এবার কিছু যদি খারাপ বা এদিক ওদিক কিছু থেকে থাকে সেটাও আমরা একটুখানি জানার চেষ্টা করব। দেখুন, কোনো নির্দিষ্ট ডিসিজ আমি কুণ্ডলী থেকে বলতে পারি সাধারণ মানুষের, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের, মুখ্যমন্ত্রীর বা প্রধানমন্ত্রীর নির্দিষ্ট ডিসিজ বলতে গেলে আমার মূর্খ হবে, তার কারণ তাদের ডিসিজ সম্বন্ধে একটা জানকারি স্বাভাবিক থাকে। কিন্তু বৃহস্পতি চতুর্থ স্থানে উচ্চস্থানগত হয়ে থাকার জন্য শরীরে মধুমেহ রোগের একটা প্রকোপ তৈরি করার সম্ভাবনা থাকে। আমরা জানি যে আমাদের মুখ্যমন্ত্রী প্রায় প্রতিদিন 12-14 কিলোমিটার হাঁটেন, তিনি একটু সুগার রোগের টেন্ডেন্সি, তিনি মুড়ি খান, ছোলা খান, কোনো খারাপ কোনো আপনার মিষ্টি জাতীয় খাবার তিনি খান না, খুব হালকা খাবার খান। কিন্তু তৎসত্ত্বেও বলছি, বর্তমানে যে তার অবস্থা দেখা যাচ্ছে তাতে কিন্তু হেলথের দিক দিয়ে বিশেষ করে আপনার নার্ভ, হাড়, কোমরের হাড়, হাঁটুর হাড়, এইসব জায়গাতে শনি এবং বৃহস্পতির যৌথ, এবং তার সঙ্গে সঙ্গে একাদশ স্থানে মুন্থা থাকার জন্য, মুন্থা যেমন একাদশ স্থানে থাকার জন্যে তার যে অ্যাচিভ, তিনি যেটা এক্সপেকটেশন করছেন খুব ফুলফিল সাকসেস করবে, এবং 2026-এ তার সমস্ত মনোবাসনা পূর্ণ হবার যোগ মুন্থা দেখাচ্ছে বা দশাপতি, অন্তর্দশাপতি দেখাচ্ছে। কিন্তু সেই দিক দিয়ে হেলথের দিক দিয়েও কিন্তু তাকে কিন্তু ততটা রেজাল্ট দিবে গ্রহরা। অর্থাৎ হেলথের দিক দিয়ে তার ব্যথা জাতীয় রোগ এবং ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, ব্যথা জাতীয় হাড় এবং নার্ভের রোগে তিনি ভোগ করবেন, এবং সেটা খুব বিশেষভাবে কষ্টদায়ক হয়ে তার জীবনে উঠতে পারে। আচ্ছা, স্বাস্থ্যের দিক থেকে আমরা এটুকু জানতে পারলাম। তো আমরা আমাদের আশা এটাই যে সকলেই সুস্থ থাকুক, ভালো থাকুক, এটাই আমরা কামনা করছি অবশ্যই। আর আজকের যে আলোচনার বিষয় আপনারা শুনছেন,
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী সরকার আসলে নরেন্দ্র মোদীজির আমরা প্রেডিকশন শুনলাম, সেটা কর্মজীবন হোক বা স্বাস্থ্যের দিক থেকে হোক। এরপরে যে বিষয়টাই আমরা যাচ্ছি অবশ্যই শাস্ত্রীজির কাছে, সেটাও আপনারা একটুখানি শুনে নিন। কিছু বিষয় নিয়ে আমরা স্পেশালি আলোচনার পর্বটা রেখেছি, আপনাদের হয়তো মনে হবে এই ধরনের আলোচনা আপনারা কখনোই শোনেননি, কারণ বেশিরভাগ জ্যোতিষ অনুষ্ঠান বা ফরচুন এক্সপ্রেসে আপনারা বিভিন্ন জ্যোতিষীদের দেখেছেন, তাদের কাছ থেকে হয়তো নিজেদের বিষয় প্রেডিকশন নিয়েছেন, নিজেদের জীবন সম্বন্ধে জেনেছেন। আজকে যে বিষয়টা আমরা রেখেছি একদমই আলাদা, আর এই ধরনের অনুষ্ঠান আমার মনে হয় এই অনুষ্ঠানটা যে বিষয় নিয়ে আলোচনা রেখেছে বা আমরা রেখেছি সেই আলোচনার বিষয়টাও একদমই আলাদা। তো চলুন পরবর্তী যে আলোচনাটি রয়েছে এনাদের দুজনকে কেন্দ্র করে সেই বিষয়ে আমরা চলে যাচ্ছি। এর পরবর্তী যে আলোচনাটা মুখ্যমন্ত্রী, আচ্ছা সরকার যে বিষয়টা নিয়ে আপনি বলছিলেন, সরকারে কিভাবে উনি ওনার এফেক্ট হবে বা কিভাবে প্রতিফলন হতে চলেছে সেই বিষয়টা নিয়ে আমরা একটুখানি আলোচনায় যেতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আমরা কুণ্ডলী অনেকটা আপনাদের কাছে বিশ্লেষণ করেছি, উনি যে প্রশ্নটা করলেন তাতে 2026-এর ভোটের ব্যাপারটা উনি পরিষ্কার জানতে চাইছেন কি হতে পারে। দেখুন, গণতন্ত্র একটা বিশাল জিনিস। একটা কুণ্ডলী দেখে, যে কোনো মমতা বন্দ্যোপাধ্যায়ের কুণ্ডলী হোক, নরেন্দ্র মোদীর কুণ্ডলী হোক, একটা কুণ্ডলীকে দেখে সম্পূর্ণভাবে বলে দেওয়া সম্ভব নয় যে সরকারে আসবে কি আসবে না। এটা কোনো জ্যোতিষীর পক্ষে বলা উচিতও নয়, কেন বহু মানুষের এখানে ভবিষ্যৎ জড়িয়ে আছে, বহু নেতা নেত্রী আপন আপন ভাগগুলি লড়াই করবে। এক একটা বিধানসভা 294টা বিধানসভা আছে, যারা বিধায়ক দাঁড়াবেন তাদেরও কুষ্টির ব্যাপার থাকে, তার সঙ্গে 5 জন ফাইট করছে। কিন্তু তৎসত্ত্বেও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় হেড অফ দ্য ডিপার্টমেন্ট তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে বাংলার মুখ্যমন্ত্রী, তার মুখে তৃণমূল কংগ্রেস লড়াই করছে, বাংলার বহু মানুষ তার সঙ্গে আছেন। তার কুষ্টি যে দেখা যাচ্ছে বর্তমান, তার মেষ লগ্নের দশমপতি সিংহাসনের অধিকারী গ্রহ, দশমপতিকে আমরা সিংহাসনের অধিকারী গ্রহ বলি, এবং একাদশপতি, অর্থাৎ একদিকে হচ্ছে কেন্দ্রপতি, একদিন হচ্ছে এক্সপেকটেশন, অর্থাৎ উপচয়গত যে স্থানগুলো হয়, তৃতীয় ষষ্ঠ দশম একাদশ, সেই উপচয় স্থানের অধিপতি শনি মেষ লগ্নের একটা খুবই যোগকারক গ্রহ, তার দশা চলছে। অর্থাৎ বর্তমানে তার যে রাশি বৃষ রাশির একাদশ স্থানে শনি গোচরে অবস্থান করছে, অর্থাৎ শনি দশাপতি হিসাবে 100% রেজাল্ট মমতা ব্যানার্জিকে দেবার জায়গাতে আছে। 2 নম্বর বৃহস্পতি, বৃহস্পতি বর্তমানে সেকেন্ড হাউসে আছে এবং 2রা জুন পর্যন্ত সেকেন্ড হাউসে থাকবে। আমি মনে করি 2রা জুনের মধ্যে সম্পূর্ণ নির্বাচন শেষ হয়ে যাবে। 2রা জুন 2026-এ বৃহস্পতি কর্কট রাশিতে ঢুকবেন। এখন তিনি মিথুন রাশিতে আছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাশি বৃষ রাশির দ্বিতীয় স্থানে আছে, অর্থাৎ গোচর বিচার মতে দ্বিতীয় স্থানে বৃহস্পতি থাকাটা শুভ ফলদায়ক। এবং দ্বিতীয় স্থান থেকে আমার কথা বিশ্বাস করা, আমার সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক কেমন থাকবে, রিলেশনশিপগুলো ভাঙবে না জুড়বে। আমি মনে করছি মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্বাচন ক্ষেত্রে বা এই 2026 নির্বাচনে তিনি খুব পাওয়ারফুল, শক্তিশালী মানুষের সাপোর্ট পিছন থেকে পাবেন এবং মানুষ তার প্রতি বিশ্বাস, প্রথমে মনে হবে যে বিশ্বাস রাখতে পারছে না, কিন্তু মানুষ তার প্রতি বিশ্বাস রাখবে, এই ধরনের যোগ কিন্তু তার কুষ্টিতে দেখা যাচ্ছে। এবং শনি বৃহস্পতি সঙ্গে মুন্থা সঙ্গে বর্ষেশ্বর শনি, সমস্ত যে সংযোগগুলো তার জীবনে ঘটেছে প্রতিটাই পজিটিভ। অর্থাৎ তিনি চতুর্থবারের মতন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হবেন না, এটা জোর গলায় কেউ বলতে পারে না। আমি হবেন বলছি না, কিন্তু হবেন না এটাও কেউ বলতে পারে না। তিনি প্রচণ্ড পজিটিভ সময় নিয়ে লড়াই করছেন এবং তিনি খুব শক্তিশালী মানুষের সংস্পর্শ পেতে থাকবেন, ভালো পরামর্শ পাবেন এবং ধীরে ধীরে একটা অস্থির পরিবেশ আমরা দেখছি পশ্চিমবাংলায় চলছে রাজনৈতিকভাবে। আমি আশা করি মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন লড়াই তিনি কিন্তু সেই পরিবেশটাকে নিজের আয়ত্তে আনতে সমর্থ থাকবেন। তার কারণ তার জন্মকুণ্ডলিতে দশা, অন্তর্দশা, মুন্থা, বর্ষেশ্বর A to Z তার পক্ষে রায় দিচ্ছে। এমন কিছু খারাপ যোগ তার নেই যে তিনি একদম সরকার থেকে চলে যাবেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিসেবে আমরা দেখব, এই আশা রাখতে পারি। আচ্ছা, এরপরে আমি আপনাদের জানিয়ে রাখি, আপনাদের নিজস্ব কোনো সমস্যা থাকলে অবশ্যই সবার জীবনে কিছু না কিছু রয়েছে, আমাদের জীবনে চলার পথটা খুব একটা সহজ নয় যদিও, তো সেই পথে চলতে গেলে আমাদেরকে বিভিন্ন ধরনের আমাদের চড়াই উতরাই আসে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের জীবন সম্পর্কে, আপনাদের ভবিষ্যৎ সম্পর্কে, আপনাদের যে কোনো সমস্যা সম্বন্ধে যদি আপনারা জানতে চান, আপনারা সরাসরি আমাদের মাননীয় শ্রী জ্যোতিষাচার্য হৃদয় মাধব দুবে
মহাশয়ের সাথে যোগাযোগ করতে পারেন 9732153765 এই নাম্বারে। স্ক্রিনে রয়েছে এই নাম্বারটা 9732153765। এই নম্বরে সরাসরি যোগাযোগ করে আপনাদের বিভিন্ন সমস্যা সম্বন্ধে অবশ্যই জানাতে পারেন। এরপরে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সম্পর্কে জানলাম, এরপরে আমরা চলে যাব মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির সম্পর্কে জানতে। এই বছর তার 2026 কিভাবে প্রভাব ফেলতে চলেছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির তো আমরা 2024-এ ভোট দেখেছি, সেই সময়টা মঙ্গলের দশার মধ্যেই ছিল। মঙ্গল ওনার লগ্নে রুচক মহাপুরুষ যোগ করেছেন, একটু নেগেটিভ টাইমের মধ্যে উনি হাঁটছিলেন এবং গ্রহ গোচরে আপনার শনি আপনার চতুর্থ স্থানে থেকে ঢাইয়া বলে একটা অশুভ দশা তার চলছিল 2024-এ। 2025-এর 29শে জানুয়ারি শনি কুম্ভ রাশির থেকে আবার আপনার মীন রাশিতে যায়, তখন তার ঢাইয়াটা কাটে। অর্থাৎ নরেন্দ্র মোদীজি দেখুন, আপনি 2025-এর 29শে মার্চের পর নরেন্দ্র মোদীজি অনেকগুলো ইলেকশন তার মুখকে সামনে রেখে হয়েছে, কিন্তু প্রতিটা ইলেকশনে আমি দেখেছি নরেন্দ্র মোদী কিন্তু সাকসেস হয়েছেন। নরেন্দ্র মোদীজিও খুব একটা পজিটিভ সময়ের মধ্যে আছেন, কিন্তু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য ইলেকশন নয়, এটা স্টেট গভর্নমেন্টের জন্য ইলেকশন। তাই শুধু নরেন্দ্র মোদীর কুষ্টিটাকে আমি সামনে রেখে ফোকাস করা সম্ভব হবে না পশ্চিমবাংলা নিয়ে। আরও ওদের অনেক নেতা আছে, অনেকে আসছেন, কিন্তু এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আমরা কুণ্ডলী দিলেও তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কুষ্টির দেখে আমি পশ্চিমবাংলার মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় আসতে বের করলাম, আমরা ফোকাস করলাম। কিন্তু নরেন্দ্র মোদীর কুষ্টি প্রচণ্ড শক্তিশালী। তিনিও আমি মনে করি সরকারের অনেক ধরনের ব্যাপার থাকে, পার্টির অনেক ধরনের নেতা নির্বাচন ব্যাপার থাকে, তাকে সামনে রেখে বিজেপি যদি 2029 ফাইট করেন, তো নরেন্দ্র মোদী আবার পঞ্চমবারের মতন প্রধানমন্ত্রী হওয়ার মতন তার কুষ্টির বল, তার কুষ্টির দশা, তার যোগ, তার সমস্ত কিছু আছে। কিন্তু ঠাকুরের কাছে প্রার্থনা করব মোদীজির হেলথ যেমন ভালো থাকে, হেলথের ইস্যুগুলো খুব বড় আকারে তার জীবনে আসতে পারে। আমরা দুজনের জন্যই অবশ্যই প্রে করব, আশা রাখবো এবং কামনা করব দুজনেই শারীরিক দিক থেকে সুস্থ থাকুন, কারণ এনারা আমাদের দেশের, আমাদের রাজ্যের একজন কাণ্ডারি, যারা আমাদেরকে নিয়ে এগিয়ে চলেছেন দিন প্রতিদিন। আজকে তাদের নিয়ে আলোচনার বিষয় আমাদের, এবং সেই আলোচনার বিষয় অনুযায়ী আমরা জানতে পারলাম তাদের যে কর্মজীবন বিগত দিনে এবং এই সময় এবং আগামী দিনে কি হতে চলেছে, এবং তাদের ওপরে ডিপেন্ড করছে কিন্তু আমাদের দেশের ভাগ্য। যে বিষয় নিয়ে আমরা বিগত দিনে আলোচনা করেছি ভারত ভূখণ্ডের ভবিষ্যৎ, এরপরে আজকের দিনে আমরা আলোচনা করলাম মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছুটা প্রেডিকশন আমরা ওনার কাছ থেকে জানলাম, যেটুকু জন্মছক অনুযায়ী যেটুকু আমরা জানতে পারলাম। এরপরে আমরা একটু পারিবারিক বিষয় যদি সম্বন্ধে জানা যায়, যে পারিবারিক সমস্যা বা পারিবারিক যে বিষয়গুলো রয়েছে, পরিবারের প্রচুর মানুষ রয়েছে যাদেরকে কেন্দ্র করে ওনারা রয়েছেন, থাকেন, আমরা সকলেই রয়েছি, তো সেই জায়গাটা আমরা একটুখানি জানতে চাই পারিবারিক দিক থেকে কতটা। প্রথমে মাননীয় নরেন্দ্র মোদীর ব্যাপারে আমি বলি, দেখুন আমরা অনেকেই আমাদের বিচার আমরা জানেন, ওখানে সবাই শুনেন যে মাঙ্গলিক বলে একটা দোষ হয়, যে মাঙ্গলিক দোষটাতে বৈবাহিক জীবন সম্বন্ধে ভালো এবং মন্দ সবই হয়। মাননীয় নরেন্দ্র মোদীর যে বৃশ্চিক লগ্নে মঙ্গল বসে আছেন এবং চন্দ্রযুক্ত হয়ে, অর্থাৎ আপনার চন্দ্রমঙ্গল এবং লগ্নমঙ্গল যুক্ত হওয়ার জন্য চরম মাঙ্গলিক দোষ হয়েছে। এবং আমরা যখন বিচার করি বিবাহ জীবন, সংসার জীবন সম্বন্ধে কারো ব্যক্তিগত, আমরা D9 চার্টে যাই। যারা নরেন্দ্র মোদীর কুষ্টি অলরেডি বিশ্লেষণ করেছেন, D9 চার্টে ওনার লগ্নে মঙ্গল নিচস্থ হয়ে বসে আছে এবং লগ্নের অষ্টমে কেতু, অর্থাৎ বিবাহ জীবন যে সুখের হবে না। এই কুষ্টিটা, এই কুণ্ডলিটা যদি মনে করুন নরেন্দ্র মোদীর যখন বয়স 15-20 বছর, তখন যদি আমাদের হাতে আসতো, আমরা এই কথাই বলতাম যে বিবাহ জীবন বা সংসার জীবনে তিনি আর আগ্রহ নেই বা সুখী হবে না। তিনি বিবাহ করেছেন, তিনি তার স্ত্রীকে সঙ্গে রাখেননি, তিনি একা থেকে স্ত্রীকে কোনো তিনি অসম্মান করেননি, তিনি কোনো অসম্মান করার মানুষ নন, কিন্তু তিনি স্ত্রীকে সঙ্গে রাখেননি, অর্থাৎ বিবাহ জীবন তার সুখের হয়নি। তার ডবল মাঙ্গলিক হয়েছে আপনার D9 চার্টে এবং সিঙ্গেল মাঙ্গলিক হয়েছে আপনার D1 চার্টে, অর্থাৎ সেক্ষেত্রে বিবাহ জীবন তার সুখকর হয়নি। 3 নরেন্দ্র মোদীজির সপ্তমপতি অর্থাৎ 7th হাউসের লর্ড শুক্র, যিনি আমাকে প্রেম দেয়, পত্নী দেয়, সে শুক্র শনির সঙ্গে যুক্ত হয়ে 10th হাউসে বসে আছে। শনির মধ্যে একটা উদাসীনতা, একটা প্রেম প্রতি ভালোবাসাকে ভয় পাওয়া, যে আমি দুর্বল হয়ে যাই, আমার শক্তি কম হয়ে যাবে। তিনি বরাবর প্রেম প্রীতি ভালোবাসা, নারী প্রেমকে ভয় পেয়েছেন এবং দায়িত্ব নিতেও ভয় পেয়েছেন।
এইসব মানুষরা দায়িত্ব নিতে চায়, যারা মাঙ্গলিক দোষে প্রচণ্ড ক্লিষ্ট হয়, কঠিন মাঙ্গলিক, তারা দায়িত্ব নিতেও চায় না। তিনি এই বিষয়ে কিন্তু বারবার পিছিয়ে গেছেন, তাই তার সংসার জীবন সুখের হয়নি। কিন্তু তার চতুর্থ স্থানে বৃহস্পতি যুক্ত, লগ্নের চন্দ্র থাকা, গজকেশ্বরী মহারাজযোগ হয়, তিনি একটা বড় সংসার আঁকড়ে ধরেছেন। সেটা হচ্ছে ভারত সরকার, সম্পূর্ণ ভারতবাসীকে তার সংসার হিসেবে তিনি ধরেছেন। তাকে জিজ্ঞেস করলে বলা হয় যে আমি সারা ভারতবর্ষের জন্য ভাবি, চিন্তা করি, সারা ভারতেই আমার সরকার। অর্থাৎ তিনি একটা বড় সংসার পেয়েছেন এই গজকেশ্বরী রাজযোগের ফলস্বরূপ। অর্থাৎ তিনি ছোট সংসার তার জীবনে আসেনি, তিনি বড় সংসার পেয়েছেন। এই ক্ষেত্রে কিছু কিছু আমরা দেখেছি বিখ্যাত মানুষের জীবনে এসব ঘটনা ঘটে। আর আপনি সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যদি কুষ্টি ফল আপনি বিচার করেন, সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন তার সপ্তমের শনিটাকে প্রবজ্জা যোগ বলা হয়। অর্থাৎ সংসার জীবনের প্রতি অনীহা, সংসার জীবনের ভালোবাসাগুলোর থেকেও তিনি একটা বড় ধরনের ভালোবাসা, দেশকে ভালোবাসা, পুরো বিশ্বকে ভালোবাসা, এই ধরনের ভালোবাসার দিকে তারা ছোটে। মমতা বন্দ্যোপাধ্যায় সে যোগগুলো সেটা ডিসকাস করছে, যেমন হংস মহাপুরুষ যোগ, একটা ইউনিভার্সাল মেন্টালিটি কাজ করে। শশ মহাপুরুষ যোগ, সমস্ত প্রজা জন মানুষের জন্য ভালোবাসা। দ্বিতীয় স্থানে চন্দ্র উচ্চ স্থানে বসে আছে, অর্থাৎ তার কথাবার্তার মধ্যে একটা বিশ্ব ভ্রাতৃত্ববোধ বারবার প্রকাশ পেয়েছে। তাই তিনি ছোট সংসারে নিজেকে আবদ্ধ করতে চাননি, অনেক বড় সংসারে তিনি সদস্য হয়েছেন। অর্থাৎ আর কিছু বেশি ভিতরে যে আমি আমাদের দুজন বিখ্যাত ব্যক্তির সংসার জীবন নিয়ে আলোচনা করতে চাই না। জ্যোতিষে অনেক পুঙ্খানুপুঙ্খ আলোচনার মাধ্যমে আমরা ব্যাখ্যা করতে পারি, কিন্তু এরা দুজনাই হচ্ছে বিখ্যাত ব্যক্তি। একজন দেশের প্রধানমন্ত্রী, আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। এরা আমাদের কাছে নমস্য এবং শ্রদ্ধার মানুষ। তারা ছোট সংসারকে ত্যাগ করে বড় সংসারকে জীবনে গ্রহণ করে আমাদের কৃতার্থ করেছেন, তাই তার কুষ্টির ফল সেটাই বলছে। ধন্যবাদ, অনেকটাই আমরা জানতে পারলাম। আজকের যে বিষয় নিয়ে আলোচনা পর্ব ছিল, আপনারা সকলেই জানেন আমাদের দেশের এবং আমাদের রাজ্যের দুই প্রধান মানুষ নরেন্দ্র মোদীজি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের যে ছক বিচার করে প্রেডিকশন যেটুকু আমরা জানতে পারলাম, ওনাদের কর্মজীবন, ভবিষ্যৎ জীবন, পারিবারিক জীবন সমস্তটাই আমরা আলোচনায় রাখলাম। এর পরবর্তীতে আমরা অবশ্যই আরও ভালো কিছু আলোচনায় যাব এবং তার সাথেই আপনাদের সমস্যার কথাও আমরা শুনবো। আপনারা লাইভ ইন নাম্বারে ফোন করতে পারেন। আজকের অনুষ্ঠানে আমরা একদমই শেষে চলে এসেছি, তাই আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, আগামী দিনে অর্থাৎ আগামী সোমবার আবারও আমাদের সাথে দেখা হবে ফরচুন এক্সপ্রেসে, এই এক্সপ্রেস নিউজ চ্যানেলেই। আশা করছি আপনাদেরকে সাথে পাবো, আর সেদিনই আপনাদের সকলের ফোন নেওয়ার আমরা চেষ্টা করব। যাদের সমস্যা রয়েছে, আপনাদের জীবন সম্বন্ধে জানার একটা আগ্রহ রয়েছে, কৌতূহল রয়েছে, অবশ্যই আপনারা সরাসরি যে ফোন নাম্বার রয়েছে, সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানের যে ফোন নাম্বার রয়েছে, সেই ফোন নাম্বারে আপনারা ফোন করে আপনাদের সমস্যার কথা আমাদেরকে জানাবেন। এখান থেকে যতটুকু সম্ভব আপনাদের জানিয়ে দেওয়া হবে আশা করছি। আর তাছাড়া যদি আপনারা মনে করেন সরাসরি আপনারা শাস্ত্রীজির সাথে কথা বলবেন, সেক্ষেত্রেও ফোন নাম্বার আমি বলে দিয়েছি। টিভি স্ক্রিনে ফোন নাম্বার রয়েছে 9732153765। এই নম্বরে ফোন করে আপনারা সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে নিতে পারেন। কোনো পুজো অনুষ্ঠান যোগ্য যে কোনো বিষয়ে আপনাদের জানার থাকলে আপনারা ফোন করে নিতে পারেন, সরাসরি কথা বলতে পারেন আমাদের শাস্ত্রীজির সঙ্গে। আজকের মতো এটুকুই। আগামী দিনে আপনাদের সাথে আবারও দেখা হবে। সকলের সুস্থতা কামনা করে আজকের অনুষ্ঠান, আজকের ফরচুন এক্সপ্রেস আমরা এখানে শেষ করছি। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।